এই প্রসেসে যদি কাঁচা আমের আচার তৈরি করেন তাহলে একদম আচার ফুরানো আগ পর্যন্ত কাঁচা আমের যে ফ্লেভারটা সেটা বিদ্যমান থাকবে, আর বছরের পর বছর সংরক্ষণ করে এই আচার খেতে পারবেন। তো প্রথমেই এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষা বাটা দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমগুলো কিন্তু একটু টুকরা করে কেটেছি এবং টুকরা করে কাটার আগে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে আমগুলোকে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে একদম মাখিয়ে নিলাম। মাখানোর কাজটা শেষ, এখন আমি রোদে দিব। আর আপনারা চাইলে একদিনের রোদেও রাখতে পারেন, 2 দিনের রোদেও রাখতে পারেন। এটা হচ্ছে যে আমগুলোর মধ্যে যেন একটুও পানি লেগে না থাকে, একদম পুরোপুরি যেন আমগুলো শুকিয়ে যায় সেটা দেখতে হবে। তো আমের আচারটা আমি তৈরি করব চিনি দিয়ে, সাথে গুঁড়ো দিব, কারণ আচার তৈরিতে না যদি গুড় ব্যবহার করেন তাহলে স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। এটা অনেকেই জানেন না, অনেকে করেন কি শুধু চিনি দিয়েই আচার তৈরি করেন, কিন্তু আমি বলবো একটু গুড় দিবেন। এটা আপনারা খেজুর গুঁড়ো দিতে পারেন বা আখের গুঁড়ো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে গুড় দিয়ে যদি আচার তৈরি করেন কালারটা যেমন অনেক সুন্দর আসবে আর আচারের যে ফ্লেভারটা সেটাও কিন্তু অনেক ভালো আসে। তো এখন গুড়গুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এছাড়াও কিন্তু আমি আচারে রসুন ইউজ করব, এই যে দেখতেই পাচ্ছেন। তো রসুনগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন। এখন আচার তৈরি করার পালা। তো প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আচারের জন্য। তো এখানে সরিষার তেলের পরিমাণটা এখন অল্প দিব, কারণ পরবর্তীতে আবার কিন্তু সরিষার তেল দিতে হবে। তো তারপর এখানে কিছুক্ষণ আগে যেই রসুনগুলোকে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, আর তেলের সাথে রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর তেজপাতা আর শুকনো মরিচ দিতে হবে। তো এখানে আমি শুকনো মরিচ 2টা নিয়েছি আর 2টা তেজপাতা নিয়েছি। তো আপনারা যদি ঝাল খেতে আরেকটু বেশি পছন্দ করেন তাহলে শুকনো মরিচের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা বাটা। তো এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, সরিষা বাটা তো একবার দিয়েছিলাম যখন আমগুলো রোদে শুকাতে দিব তার আগে। আসলে এই আচারটা তৈরিতে যদি 2বার সরিষা বাটা ইউজ করেন, মানে একবার হচ্ছে যখন রোদে শুকাতে দিবেন তখন কাঁচা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আবার তেলের মধ্যেও একটু হালকা ভেজে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো তারপর এখানে গুড় দিচ্ছি। চুলার আঁচ কিন্তু অনেক বাড়িয়ে রেখে কিন্তু আচার তৈরি করা যাবে না, কারণ এতে করে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রেখে তারপর আচারটা তৈরি করতে হবে। তো এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর গুড়টাও কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন জাল হয়ে গিয়েছে। তো এখন আমি আমগুলোকে দিচ্ছি। আর আচারের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, একে হচ্ছে আমের ঘ্রাণ, তারপর খেজুর গুড়ের ঘ্রাণ, 2টা মিলে একদম মাখো মাখো অবস্থা। তো এইভাবে যারা আচার তৈরি করেছেন তারা তো জানেনই যে কত মজা হয় খেতে, আর যারা তৈরি করেননি তারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আসলে কিন্তু এই আমের আচারটা দারুণ হয়। অনেকে এই আচারকে গ্রামীণ পদ্ধতিতেও তৈরি করা আচার বলতে পারেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলছি, এখানে কিন্তু একদমই পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, তো এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম আচারের মধ্যে, যাতে করে আচারটা আরও অনেক বেশি টেস্টি হয়। আর এই স্পেশাল মশলার যেই রেসিপিটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু রেসিপিটা দেখে নেবেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি স্পেশাল মশলার রেসিপিটা আপনাদের এখন বলতে যাই, তার জন্য কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর তারপর এখন যেটা করছি যে মশলার সাথে ভালোভাবে কিন্তু আমটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো, তারপর যেটা করতে হবে চিনি দিতে হবে, কারণ শুধু গুড় দিলেই হবে না, একটু চিনিও দিতে হবে যেন আঠালো ভাবটা চলে আসে। তবে হ্যাঁ, যেহেতু গুড় দিয়েছি তাই চিনির পরিমাণটা অতটা বেশি লাগবে না। এখানে প্রায় 1 কাপের মতো চিনি আমি দিয়েছি, আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু আমি আগেই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর লবণ এগুলো দিয়েছি, তাই এখন কিন্তু আর এগুলো দিচ্ছি না। আপনাদের এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন এইসব মশলা দিচ্ছি না, কারণ আগেই কিন্তু দিয়ে আমি আমগুলোকে রোদে শুকাতে দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আর দিতে হবে না। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমের আচারটাকে রেখেছিলাম, যাতে করে আমটা একটু নরম হয়ে আসে, কারণ কোনো পানি কিন্তু ইউজ করা যাবে না। যদি ঢাকনা দিয়ে না রাখা হয় তাহলে কিন্তু আমগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে, তাই ঢাকনা দিয়ে রেখেছি। আর দেখেন আমগুলো দেখেই বুঝতে পারছেন নরম হয়ে এসেছে এবং অনেকটাই হওয়া পথে। আর যখন দেখবেন এরকম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে এবং আমগুলো নরম হয়ে এসেছে, তখন বাকি উপকরণগুলো দিতে হবে। এখানে আমি ওই যে স্পেশাল মশলা তার অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিচ্ছি।
মশলা বলবো দুইবার ইউজ করবেন, একবার হচ্ছে আম কষানোর সময় আর আরেকবার হচ্ছে যখন আম হয়ে হয়ে যাবে মানে নামিয়ে ফেলবেন বা সিরকা দেওয়ার একটু আগে। তো এখন এই যে সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে আমের ভিতর পর্যন্ত একদম প্রবেশ করে। আর যেহেতু আমি আমটা প্রায় 1-2 বছরের জন্য সংরক্ষণ করব, তো অবশ্যই সিরকা অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সিরকা অ্যাড করব, যেহেতু আমের পরিমাণ একটু বেশি। যদি আপনাদের আমের পরিমাণ একটু কম হয় তাহলে 1 টেবিল চামচ পরিমাণ সিরকা অ্যাড করলেই হবে। আর এই সিরকা দেওয়ার ফলে যেটা হবে যে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা আমের আচারটা খেতে পারবেন। কাঁচা আমের আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। কিভাবে বুঝবেন? দেখেন আচারটা কিন্তু নরম হয়ে এসেছে, কালার চেঞ্জ হয়েছে, প্লাস হচ্ছে যে মাখো মাখো একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে। আর স্বাদটাও কিন্তু আমি একটু আগে চেখে দেখেছি, একদম পারফেক্ট আছে। তো আশা করছি আজকের এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই প্রশংসা করবে। আর এই আচারটা যে কোনো খাবারের সাথে এত ভালো যায়, খিচুড়ি, ডাল, সাদা ভাত, বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথে, এবং এমনিও খাওয়া যায়, এতটা মজার। এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। কাঁচা আমের আচারটার এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে কি বলবো। আশা করছি আমার আজকের এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি ভালো লাগবে। আচ্ছা, আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। অনেকেরই কমপ্লেইন থাকে যে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে না, বা প্রথম দিকে ভালো থাকে, পরে কিছুদিন যাওয়ার পরে আচারের যেই স্বাদটা সেটা কিন্তু ভালো থাকে না। কিন্তু আপনি কি জানেন আচার যত পুরানো হয় তত কিন্তু মজার হয়। তো একটা বেসিক টিপস সেটা হচ্ছে যখন আচার তৈরি করবেন অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিবেন। এইটা একটা। আরেকটা হচ্ছে এই যে তেল দিতে দেখছেন না, যখন দেখবেন যে আচারের মধ্যে তেল উপরে ভাসছে না তখন একটু সরিষার তেল গরম করে দিয়ে দিবেন। গরম না করে এমনিও দিতে পারেন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো থাকবে। আর অনেকে বলে আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে, এটা কেন? এইটার কারণটা হচ্ছে ভিজা কোনো কিছু দিয়ে আচার ধরা যাবে না। এই যে মনে করেন এই যে কাচের বয়ামটা, এটা কিন্তু একদম শুকনা, তারপর কিন্তু আচার ঢালতে হবে। আমি যদি এখন ভিজা অবস্থায় আচার ঢালতাম তাহলে কিন্তু অবশ্যই ফাঙ্গাস পড়তো। আর আমরা যে চামচের মাধ্যমে আচারটা উঠাই সেই চামচটাও কিন্তু শুকনা থাকতে হবে। ব্যাস এই কয়েকটা টিপস যদি ফলো করেন তাহলেই দেখবেন দীর্ঘদিন পর্যন্ত আচার রেখে আপনারা খেতে পারছেন। এবং আচার সবসময় কাচের বয়ামে বা কাচের কোনো কিছুতে সংরক্ষণ করার ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু এয়ারটাইট হতে হবে কাচের বয়ামটা। ব্যাস এই কয়েকটা টিপস যদি মেনটেন করেন তাহলেই দেখবেন যেই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হয় সেগুলো আর করতে হচ্ছে না। আশা করছি আজকের এই রেসিপিটা প্লাস এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।